51 ফুট লম্বা শিবের মূর্তি এখানে দেখতে পাবেন, কিংবা শিবের লিঙ্গ এবং নানা রকম মন্দির এই একটি মাত্র মন্দিরের মধ্যে আপনারা দেখতে পারবেন, যেটা গঙ্গার তীরে অবস্থিত এবং আমাদের হাওড়ায় অর্থাৎ সালকিয়ায় আছে। এর মধ্যে আপনারা দেখতে পারবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, আরো অনেক কিছু মন্দির এর মধ্যে দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাই বঙ্গেশ্বর শিবের মন্দির অর্থাৎ নয়া মন্দির বা নতুন মন্দিরে, যেটি আমাদের সালকিয়া হাওড়াতে অবস্থিত। এবং তার সঙ্গে বলবো এই মন্দিরের খুঁটিনাটি, কখন খোলে কখন বন্ধ হয় এবং কি কি দেখতে পাবেন, এর মধ্যে কোনো এন্ট্রি ফি আদৌ লাগে কিনা, সব কিছু আপনাদের ডিটেলসে বলবো এবং দেখাবো। এই মন্দিরে ঢোকার মুহূর্তে একটা লম্বা প্যাসেজ আছে, যেখান দিয়ে প্রচুর লোকজন ঢুকলো। অ্যাকচুয়ালি আমরা ঢুকলাম এই নয়া মন্দিরে তখন বাজে বিকেল 5:30। আর কেন ঢুকেছি 4টের টাইম থাকা সত্ত্বেও সেটা আপনাদের পরে জানাচ্ছি। মন্দিরের লম্বা একটা যাওয়ার জায়গা, প্যাসেজ, এবং ভিড় তো দেখেই বুঝতে পারছেন কত ভিড় হয়। প্রত্যেক দিন সকাল এবং বিকেলবেলা এখানে প্রচুর লোকজন আসে, ভক্তি করে মহাদেবকে পুজো দেন। এবং তাছাড়াও যেখানে স্পেশাল আকর্ষণ সেটা হচ্ছে 51 ফুট লম্বা যে শিবের মন্দির, যেটা আমাদের ইস্টার্ন জোনে সবচেয়ে লম্বা। তাছাড়াও যেটা সবচেয়ে বড় আকর্ষণ, যার জন্য এখানে আরো ক্রাউড আসে, সেটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ 12টা যে শিবের জ্যোতির্লিঙ্গের মন্দির আছে, সেই মন্দিরের রেপ্লিকাগুলো এখানে তৈরি করা আছে, সেগুলো আপনাদের আস্তে আস্তে দেখাবো। এটা হচ্ছে মেন নাট মন্দির। এই মন্দিরের অঞ্চলটা পুজোর জন্য থাকে এবং এখানে যে মেন শিবের লিঙ্গ, সেই শিবের লিঙ্গ পাথরের ওপরে একটা সিলভার দিয়ে প্লেট থাকে, যেটা এখন দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ এখানে এখন ঝুলন পূর্ণিমা চলছে, যার জন্য শিবকেও ঝুলনে রাখা হয়েছে এবং নানা রকম ফুল টুল দিয়ে শিবের একটা মুখোশ রাখা হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি একটা শিবলিঙ্গ, যেটা ওপরটা পুরোটা সিলভার দিয়ে প্লেটেড। যারা দেখেছেন অনলাইন তারা হয়তো দেখেছেন এই মূর্তিটা। তো সেই রূপটা আমি আপনাদের দেখাতে পারলাম না, কারণ এখন ঝুলন চলছে বলে। তো ঝুলন কিরম ভাবে চলছে, কি সাইজে, সেটাও দেখাবো। এছাড়াও এখানে যে মন্দির আছে, প্রথমে দেখছেন এটা বিষ্ণু এবং লক্ষ্মীর মন্দির। তো প্রত্যেক কটা মন্দির এই মন্দিরটাকে ঘিরে আছে। এটা যেমন আছে আপনার সন্তোষী মা এবং গণেশের মন্দির। এছাড়া আরো দুটো মন্দির এখানে এই মন্দিরটাকে প্রদক্ষিণ করে আছে, চারদিকে 4টে মন্দির। তো সেই মন্দিরগুলো আপনাদের আস্তে আস্তে দেখাবো। প্রচুর মানুষজনের ভিড় এখানে হয়েছে এবং সবাই যে পুজো দিতে এসছে তা না, কেউ কেউ এসছে ঘুরতে, কেউ কেউ এসছে সেলফি তুলতে, কেউ কেউ এসছে ছবি তুলতে, কেউ কেউ টাইম কাটাতে এসছে গঙ্গার ধারে। কারণ মন্দিরটার অ্যাম্বিয়েন্সটা এত ওয়ান্ডারফুল একটা অ্যাম্বিয়েন্স, যে অ্যাম্বিয়েন্সটা আপনি না এলে না দেখলে বুঝতে পারবেন না। তো সেই অ্যাম্বিয়েন্সটা নিয়ে যাওয়ার আগে যে প্রোগ্রামটা এখন চলছে, ঝুলন পূর্ণিমা ঝুলন, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই চলুন। এর পাশেই একটা প্যান্ডেল করেছে বটগাছের পেছনে। আর এই বটগাছটা সম্বন্ধে বলি, বটগাছটা বহু পুরনো একটা বটগাছ। তো এখানে পুজো হয় রেগুলার। আর এই বটগাছের পেছনে যে কোর্টইয়ার্ডটা আছে, এখানে এদের নানা রকম ফাংশন হয়, যেটা এই মন্দির কর্তৃপক্ষ করে। আর এই যে ঝুলনের জন্য সাজিয়েছে, এতে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টই রাধা এবং কৃষ্ণ ঝুলছে দোলনাতে, তারপরে কালিয়া দমন হচ্ছে, কৃষ্ণর লীলা, নানা রকম লীলা এর মধ্যে আছে। তার মধ্যে কৃষ্ণ মাখন চুরি করছে, কৃষ্ণ গোপিনীদের সঙ্গে খেলছে, এবং তারপরে বাসুদেব কৃষ্ণকে নিয়ে মথুরা থেকে আসছে। তো সেই সব নানা রকম চিত্র এর মধ্যে ধরা হয়েছে পুতুল দিয়ে এবং নানা রকম মূর্তি দিয়ে। সামনে এই কোর্টইয়ার্ডটা আছে। এবারে যেটা মেন অ্যাট্রাকশন এই জায়গার, সেখানে আপনাদের নিয়ে যাই। এই মেন অ্যাট্রাকশন হচ্ছে এই 51 ফিট লম্বা শিবের মূর্তি। এটা 2015 সালে হয়েছিল। 2015 সালে তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন প্রণব মুখোপাধ্যায়, তিনি এটা উদ্বোধন করেছিলেন। কি এলিগেন্ট দেখুন। এই শিবের মূর্তি 51 ফুট লম্বা তো আপনারা শুনলেন, এবং এই শিবের মূর্তির 4টে মাথা আছে। তার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং আরেকটা আমি ঠিক জানি না, তবে 4খানা মাথা। তার মধ্যে একটা ফেসিং হচ্ছে গঙ্গা আর 3টে এইদিকে ফেসিং। তার উপরে একটা মাথা আছে, সেই মাথাটাও শিবের মাথা। তো অ্যাকচুয়ালি এখানে 1, 2, 3, 4টে এবং তার উপরে 5টা মাথা আছে। তো এই হচ্ছে শিবের মূর্তিটা, এবং তার হাতে একটা ত্রিশূল। এবং সবচেয়ে ওপরে যে শিবের মূর্তিটা, সেখান থেকে শিবের জটা থেকে জল বেরোয় এবং গঙ্গা জল বেরোয়। তো সেইটারও আমি একটু ছোট গ্লিমস পেয়েছি, আপনাদের দেখাবো। তো শিবের মূর্তিটা অসাধারণ, দেখলেই মুখ থেকে বেরিয়ে যায় হর হর মহাদেব জয় বোম বলে। এত সুন্দর একটা শিব মন্দির দেখতে অবশ্যই আসবেন আপনারা। এটা মিস করলে কিন্তু খুব মিস করবেন। কি করে আসবেন না আসবেন আমি একদম ব্লগের শেষে বলে দিয়েছি ডিটেলসে, সেটা আপনারা শুনবেন অবশ্যই পুরো ব্লগটা। যদি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন।
দেখুন হনুমানজির মন্দির, জয় বজরংবলী। তো এইটা এই মন্দিরটার মেন মন্দিরের চারদিকে চারটে মন্দির, এখানে মা সন্তোষীর মন্দির, এবং এই মন্দিরের চারদিকে চারখানা মন্দির এই মেন মন্দিরটা শিবের মন্দিরটাকে ঘিরে রেখেছে। এছাড়াও যেটা সেন্টার অফ অ্যাট্রাকশন এই জায়গায় আসবার, সেই জায়গায় আমরা এবার আস্তে আস্তে চলবো, যেটা হচ্ছে দ্বাদশ শিবলিঙ্গ। এই বঙ্গেশ্বর শিব মন্দির অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টেড হয়েছিল 1953 12 ফেব্রুয়ারিতে, এবং তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, উনি উদ্বোধন করেছিলেন এই মন্দিরকে। এই যে নতুন জ্যোতির্লিঙ্গ দেখছেন এইগুলো অনেক পরে হয়েছে, রিসেন্ট কালে হয়েছে। তো এইগুলো হচ্ছে অ্যাট্রাকশন হয়ে। এই মন্দিরকে প্রধানত শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির বলে বলা হয়, কিংবা নয়া মন্দির বা নতুন মন্দির। অ্যাকচুয়ালি বঙ্গেশ্বর শিব নামে এই মন্দিরটা বিখ্যাত। তো চলুন এবার মা গঙ্গাকে স্মরণ করে আমরা এই জ্যোতির্লিঙ্গ যে আছে এবং যে 12টা মন্দির, সেই মন্দিরের রেপ্লিকাটা দেখি। এই দেখতে যাওয়ার মুখেতে একটা গুহা তৈরি করা আছে, এই গুহার ভেতর দিয়ে আপনাদের ঢুকতে হবে, এবং ঢুকে ভেতরেই সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যার জন্য এতক্ষণ আমরা ওয়েট করে আছি দেখবার জন্য, যেটা সেন্টার অফ অ্যাট্রাকশন অফ দিস নয়া মন্দির। জ্যোতির্লিঙ্গর কথা বলতে গিয়ে আপনাদের একটা ছোট্ট করে গল্প বলি। বিষ্ণু এবং ব্রহ্মার ভেতরে ঝগড়া হচ্ছিল যে কে বেশি বড়। তো ঝগড়া দেখে হঠাৎ করে ভগবান শিব একটা লম্বা জ্যোতি ফেললেন, মানে লাইটের একটা লম্বা কলাম ফেললেন, যেটা 3টে লোক স্বর্গ মর্ত পাতাল ভেদ করে চলে গেল, এবং বলা হলো যে তাড়াতাড়ি এইটা ভেদ করে বের করতে পারবে, মানে ওপর দিয়ে উঠে নিচ দিয়ে নামতে পারবে, সেই বড়। তো বিষ্ণু তো পারলেন না, স্বীকার করলেন, কিন্তু ব্রহ্মা স্বীকার করলেন যে আমি পেরেছি। তো শিব এই যে মিথ্যে কথাটা ধরতে পেরে গিয়ে বললো, ব্রহ্মা তোমার পুজো কিন্তু কোথাও হবে না, মর্তে দে। আর বিষ্ণুর পুজো সেই ত্রিভুবন জুড়ে হবে, আর বিষ্ণুকে ইকুয়াল ভাবে মানবে শিবের মতোই। তো প্রথমে এই সোমনাথ মন্দির দেখলেন, যেটা গুজরাটে অবস্থিত। তারপরে হচ্ছে আমাদের মহাকালেশ্বর মন্দির, যেটা উজ্জয়ন এমপিতে আছে। এবং মহাকালেশ্বর মন্দিরের ভেতরে যে আপনি শিবের রেপ্লিকাটা দেখছেন, লিঙ্গের রেপ্লিকা দেখছেন, এটা একদম সেম টু সেম মন্দিরে যেরকম আছে সেরকম। সামনে কাঁচ দিয়ে ঢেকে রেখেছে, যাতে এটা কোনোভাবে নোংরা না হয়, কেউ ঢুকেও না পড়ে, যদিও জুতোর বাইরে খুলে আসতে হয়। আর একটা যে এই মন্দিরগুলোতে পুজো হয় না, এগুলো জাস্ট দেখাবার জন্য একটা রেপ্লিকা করে রেখে দিয়েছে সুন্দরভাবে, যাতে লোকজন আসে, এবং এটা মস্ত বড় সেলফি জোন হয়ে গেছে। এরপরে হচ্ছে মল্লিকার্জুন। মল্লিকার্জুন হচ্ছে আরেকটা জ্যোতির্লিঙ্গ, যেটা অন্ধ্রপ্রদেশে আছে। তো অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুনের ভেতরেও আপনারা দেখছেন লিঙ্গটা, প্রত্যেক কটা যে মন্দিরে আমি দেখিয়েছি এবং ভেতরে যে লিঙ্গটা দেখছেন একদম সেম টু সেম সেই জ্যোতির্লিঙ্গের মন্দিরে আছে, এবং সেম ভাবেই অবস্থিত আছে। এখানে তার একটা সুন্দরভাবে মিনিচার স্কেলে তৈরি করেছে, যাতে লোকজন যারা স্পটে দেখতে পাচ্ছেন না, তারা এখানে দেখে অন্তত দুধের স্বাদ ঘোলে যেন মেটাতে পারে। তো এরপরে চলে এলাম আমরা কেদারনাথে। কেদারনাথ হচ্ছে উত্তরাখণ্ডে, এবং কেদারনাথের ব্যাপারে যত আমি কম বলবো ততই ভালো, কারণ কেদারনাথের ব্যাপারে আপনারা অলরেডি অনেক কিছুই জানেন, প্রচুর ব্লগ দেখেছেন এবং অনেকে গেছেনও। কেদারনাথ বড় একজন জ্যোতির্লিঙ্গ, মানে যেটা খুব মানা হয় আর কি। কিছু কিছু জ্যোতির্লিঙ্গ খুব ফেমাস হয়ে যায় অল ওভার ইন্ডিয়া, তার মধ্যে কেদারনাথ একটা, কারণ তার দুর্গম পথ, তার জন্য নিশ্চয়ই ভালো লাগতে লাগতে সিনারি দেখতে দেখতে উঠতে খুব ভালো লাগে। এরপরে আমরা চলে এলাম ত্রম্বকেশ্বরে। তো ত্রম্বকেশ্বর যে জায়গায় অবস্থিত, সেই জায়গার নাম হচ্ছে মহারাষ্ট্র, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে রেপ্লিকাটা আপনারা দেখছেন ভেতরে, সেই রেপ্লিকাটাও কিন্তু ত্রম্বকেশ্বরের রেপ্লিকা, যেরকম আছে মন্দিরে সেরকমই। ত্রম্বকেশ্বরের পরে আমরা যে মন্দির দেখব, সেই মন্দিরগুলো কিন্তু সেম ভাবে রেপ্লিকা তৈরি করা হয়েছে, এবং সেম ভাবে ভেতরে তার মূর্তিটা আছে, মানে লিঙ্গটা আছে। তো এর পরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ ধাম আমাদের পাশেই ঝাড়খণ্ডে আছে। তো আপনার বৈদ্যনাথ ধাম অনেকে গেছেন হয়তো, তার রেপ্লিকাটা দেখে বুঝতেও পারছেন। তো এই বৈদ্যনাথ ধামের ভেতরেও শিবলিঙ্গ আছে, নিয়মিত পুজো হয়। এইখানে পুজো হয় না, এখানে দেখতে যায় লোক। তো এই যে জিনিসগুলো করেছে এখানে, যে মন্দিরের যে রেপ্লিকাগুলো করেছে, এগুলো সত্যিকার আমার তো দেখে খুব আনন্দ হয়েছে, কারণ আমি এখনো পর্যন্ত একটাও জ্যোতির্লিঙ্গ দেখার সৌভাগ্য প্রাপ্ত হয়নি। তো আমার যাওয়ার খুব ইচ্ছা, কেদারনাথে যাওয়ার খুব ইচ্ছা। মুখে বলছি, যদি ভগবান ডাকেন, মহাদেব ডাকেন, তাহলে নিশ্চয়ই যাব। মনে সাহস নিয়ে চলে যেতে হবে। তো এরপরে যে মন্দিরগুলো আসছে সেগুলো হচ্ছে, কেদারনাথের পরে আসছে ভীমাশঙ্কর। ভীমাশঙ্কর আছে আপনার মহারাষ্ট্রে,
তারপরে কাশী বিশ্বনাথ আছে, কাশী বিশ্বনাথ আপনারা দেখছেন, কাশী বিশ্বনাথ আছে হচ্ছে বেনারসে। তারপরে ত্রম্বকেশ্বর আছে, ত্রম্বকেশ্বর মহারাষ্ট্রে। বৈদ্যনাথ আছে ঝাড়খণ্ডে, যেটা আগেই বললাম। নাগেশ্বর আছে মহারাষ্ট্রে। রামেশ্বরম আছে তামিলনাড়ুতে, এবং লাস্টে কৃষ্ণেশ্বর আছে মহারাষ্ট্রতে। মহারাষ্ট্রতে অ্যাকচুয়ালি তিনটে আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, মধ্যে তিনটে জ্যোতির্লিঙ্গ আছে মহারাষ্ট্রে, এবং এমপিতে আছে দুটো, বাকি অন্ধ্রপ্রদেশে আছে, উত্তরপ্রদেশে আছে, ঝাড়খণ্ডে আছে, এবং উত্তরাখণ্ডে আছে, এবং তামিলনাড়ুতে আছে রামেশ্বরম, যেটা আপনারা সবাই জানেন। তো এই দ্বাদশ দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সত্যি খুব সুন্দরভাবে করেছে, এবং প্রচুর লোক এর টানে এখানে আসে। তো আমার খুব ভালো লাগলো জায়গাটা গিয়ে। আপনারা অবশ্যই আসবেন, এসে এখানে টাইম স্পেন্ড করুন। পারলে সকালের দিকে আসবেন, সকালের দিকে 6টা থেকে খুলে যায়, এখানে 9টা পর্যন্ত খোলা থাকে। সকালে আসলে একটা সুবিধা কি, ভিড়টা একটু কম হয়। বিকালবেলা ম্যাক্সিমাম লোকের ভিড় হয়, তো সেই সময় আপনার ছবিটাও নিতে একটু হিন্ড্রেন্স হবে। দেখতেই পাচ্ছেন প্রচুর লোক, ওই জন্য ক্লিয়ার যে একদম ছবি যেগুলো চাইছি সেগুলো হয়নি। তো এরপরে তার পাশের মন্দিরে আমরা চলে গেলাম। এই মন্দিরেও প্রচুর দেবদেবীর মন্দির আছে, খাটু শ্যামের মন্দির আছে। তো এনারও প্রত্যেকটা মন্দিরে একটা করে ইতিহাস আছে। ইতিহাস বলতে গেলে তো অনেক টাইম কভার হয়ে যাবে। আর যেটা মেন স্পেশালিটি এই মন্দিরের, এই মন্দিরটা একদম গঙ্গার তীরবর্তী, আর উল্টো দিকেই হচ্ছে আপনার ভূতনাথ মন্দির এবং আইরিটোলা ঘাট তার পাশে। তো এখান থেকে আসার যে সুবিধা সেটা আমি লাস্টে বলেছি, তবু এখন বলে রাখলাম, আইরিটোলা ঘাট থেকে আসতে পারেন বাধাঘাটে। আর হাওড়া ব্রিজটা আপনারা দেখতেই পাচ্ছেন, হাওড়া ব্রিজটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই যে মন্দির, লম্বা শিব তার মূর্তি এবং তার পাশে মন্দির, এবং এইদিকে আরেকটা মন্দির। তো অ্যাটমসফিয়ারটাই এত সুন্দর এখানে যে আপনার আসলে অন্তত কমসে কম 1-1.5 ঘন্টা আরামসে কেটে যাবে, কোনোভাবেই বুঝতে পারবেন না এত সুন্দর। আর যারা সেলফি নিতে আসেন তাদের জন্য বলছি, ইয়ং কাপলরাও এখানে আসবে, মন্দিরে দেখবে ঠাকুর, এবং এখানে সেলফির জন্য খুব ভালো জোন। তবে অবভিয়াসলি একটু ভদ্রভাবে থাকতে হবে এবং ভগবানকে মেনে যা কাজকর্ম করতে হবে। আর আরেকটা কথা, যেখানে হচ্ছে ড্রেস কোডটা অবশ্যই ইন্ডিয়ান রাখবে একদম। কোনো রকম উচ্ছৃঙ্খল ড্রেস, শর্ট প্যান্ট কিংবা ম্যাক্সি যেগুলো দেওয়া আছে, প্রথমেই দেখবেন ভিডিওটা পজ করে দেওয়া আছে, তো এইসব পরে আসবেন না। একদম এথিক্যাল ড্রেস, যেগুলো আপনার এথিক্স এর মধ্যে, সেই ড্রেসগুলোই পরে আসবেন। আর যেটা বলছিলাম, ওই দেখুন জল অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং এই জলে তলা দিয়ে যারা যাবে অনেকে ভিজে যাবে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো এইটা এখানে একটা স্পেশাল শো, এই শিবের মাথার ওপর থেকে জল বেরোয় এবং জলটা পড়ে গিয়ে গঙ্গাতে, বিউটিফুল লাগে দেখতে। আর সন্ধ্যের দিকটা তো লাইটিং হয়ে যায় মন্দিরটাতে, তো অসাধারণ একটা সুন্দর লাগে মন্দিরটা। নাট মন্দিরের ঠিক সামনে এই ফোয়ারাটা করা আছে, খুব সুন্দর লাগে দেখতে। এই হচ্ছে মেন মহাদেবের মন্দির, যে মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন সোমবার এসে। তো প্রত্যেক সোমবার শ্রাবণ মাসে আপনারা মন্দিরে পুজো দেবেন, ভালো হবে। আর এটা সারা বছরই খোলা, শীতকাল আর গরমকালের টাইমিংস একটু ডিফারেন্ট। সকালবেলা যদি আসতে পারেন তো বেশ ভালোই থাকবে, ফাঁকা থাকে। বিকেলবেলা একটু ভিড় হয়ে যায়, আর ইনফ্যাক্ট এখন ভিড়টা আরো বেশি হয়েছে এই কারণে কি, 4টের সময় খোলার কথা, যেটা খুলেছে 5:30টার সময়, এটা ঝুলনের জন্য হচ্ছে 1.5 ঘন্টা লেট। এটা আগে থেকে একটু জানিয়ে দিলে এরা ভালো করতে, কিন্তু যাই হোক, আপনারা এটা এক্সপিরিয়েন্স যদি না করতে চান তাহলে কামার 5:30 দ্য গেট উইল বি ওপেন। 4টের সময় আসবেন না এই 5 দিন, নেক্সট কনজিকিউটিভ 5 ডেজ আফটার ইউ সি দ্য ব্লগ। ঝুলন ওভার হয়ে গেলে আবার নর্মালি 4 থেকে চালু হয়ে যাবে। এখানে 4-5 রকম রাস্তা দিয়ে আসতে পারেন। যেমন আমি এলাম হাওড়া ময়দান হয়ে, হাওড়া ময়দান থেকে আপনি টোটো নিয়ে সালকিয়া আসতে পারেন, সালকিয়া থেকে বাঁধাঘাট, বাঁধাঘাট থেকে এখানে আসতে হলে ম্যাক্সিমাম আপনার 2 to 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তাহলে আপনি চলে আসতে পারবেন এই মন্দিরে, এবং এই মন্দিরটা ভালোভাবে দর্শন করতে পারবেন। আর না হলে এই যে উল্টো দিকে দেখছেন গঙ্গার ঘাট, এই স্ট্রেট হচ্ছে গঙ্গা, ওই পারে হচ্ছে আপনার আহিরিটোলা। তো আহিরিটোলা ঘাটে আপনারা চলে আসতে পারেন। আহিরিটোলা ঘাটে চলে এসে আপনার আহিরিটোলা ঘাট থেকে এখানে মাদাঘাটে চলে আসতে পারেন, এবং মাদাঘাট থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 to 3 মিনিট, জাস্ট পাশেই বাধাঘাট। মানে আমি একটু আগে যে গঙ্গাটা দেখালাম, গঙ্গাটার জাস্ট পাশে, আমি আবার নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো গঙ্গাটার জাস্ট পাশেই হচ্ছে এই মন্দিরটা, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 to 5 মিনিট ম্যাক্সিমাম। মানে আস্তে আস্তে হেঁটে আসলে 5 মিনিট লাগবে, আর নাহলে 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে ম্যাক্সিমাম। তো এই হচ্ছে মন্দির, এবং এর ডিটেলস আপনারা যেগুলো দেখালাম, এই মোটামুটি একটা গ্লিমস আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটার। তো এইভাবে আসতে পারেন, আইদার বাই আহিরিটোলা ঘাট থেকে ক্রস করে মাথাঘাটে সেখানে আসতে পারেন, নাহলে হাওড়া থেকে আসতে পারেন। ডাইরেক্ট বাস আছে, আপনারা সালকিয়া নামবেন, সালকিয়া থেকে মাথাঘাটে এসে মাথাঘাট থেকে 2 থেকে 3 মিনিট। তো বেস্ট ওয়ে হচ্ছে যদি কলকাতা থেকে আসেন, শোভাবাজার হয়ে, শোভাবাজার থেকে আহিরিটোলা ঘাট আসবেন, আহিরিটোলা ঘাট হয়ে এদিকে ক্রস করে মাথাঘাটে আপনারা চলে আসবেন, ওয়াকিং ডিস্টেন্স, খুব তাড়াতাড়ি হবে।
এবং বেরিয়েই এখান থেকে আপনি পেয়ে যাবেন হচ্ছে বাস, যে বাসটা আপনাকে ডাইরেক্ট ধর্মতলাও নিয়ে যাবে। ইনফ্যাক্ট আপনাকে ধর্মতলা যেটা বালি থেকে আসছে যে বাসটা, সেই বাসটাও আপনাকে ডাইরেক্ট ধর্মতলা নিয়ে যাবে। এরকম শিয়ালদা হাওড়া তো বাস রুটে ওয়েল কানেক্টেড। এটা খুব ভালো জায়গা। সবচেয়ে বড় কথা, শ্রাবণ মাস এই সময় যদি আপনারা আসেন তাহলে বাবার ভালোভাবে দর্শন পাবেন। আর লাস্ট সোমবার হচ্ছে আপনার এই কামিং মানডে। তো এই কামিং মানডেতে আসতে পারলে যদি পুজো দিতে পারেন খুবই ভালো। আর এই সময় ঝুলন চলছে, ঝুলনের একটা গ্লিমস আপনাদের দেখালাম অলরেডি, তো সেটাও আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই হচ্ছে একদম আমি গঙ্গার সামনে চলে এলাম। এই হচ্ছে গঙ্গা, আর জাস্ট একটু অ্যাডজেসেন্ট হচ্ছে আপনাদের হাওড়া ব্রিজ। ওইদিকে ঝুলনটা হয়েছে, যেটা আপনাদের একটু আগে দেখালাম। এই হচ্ছে মন্দিরটা, আরেকবার দেখে নিন, বিউটিফুল আলো দিয়ে সাজানো হয়েছে মন্দিরটাকে, সুন্দর লাগবে। আর এই হচ্ছে মহাদেবের মূর্তি, 51 মিটার লম্বা, 51 ফিট লম্বা, সরি। আর এটা 4টে মাথা, 5টা মাথা, ইনফ্যাক্ট একটা মাথা ওইদিকে আছে, ওনার যে গঙ্গার দিকে মুখ করে আছে। হচ্ছে মোটামুটি একটা গ্লিমস মন্দিরটার। আপনারা কি করে আসবেন সেটাও বলে দিলাম। তো একটা ইভিনিং আপনারা আসতেই পারেন। টাইমিংস গুলো আমি লিখে দেবো, তবুও মুখে বলে দিচ্ছি আমি কিরকম টাইমিংস আছে। এখানে সকালবেলা যদি এখানে আসেন তাহলে আর্লি মর্নিং এ চলে আসতে পারেন, 9টা পর্যন্ত খোলা, মানে 6 o'clock থেকে 9 o'clock এখানে ঢুকতে পারেন। এবং যদি বিকালে আসেন তাহলে ফ্রম 4 o'clock টু 7 o'clock। এইটা হচ্ছে মোটামুটি টাইম। তবে এখন যেহেতু ঝুলন চলছে বলে গেটটা খুলছে 5:30টার সময়, আমি এসেছি 4টের সময়, অথচ আমি 5:30 পর্যন্ত ওয়েট করতে হয়েছে। তো এইভাবে আপনারা টাইম বের করে এখানে আসতে পারেন, খুব সুন্দর লাগবে একটা সময়। আর ইনফ্যাক্ট মানে শ্রাবণ মাসের যে লাস্ট সোমবারটা যদি পারেন বাবাকে এখানে পুজো দিন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন এবং হর হর মহাদেব বলবেন, এবং মনে মহাদেবের আশীর্বাদ অনেক পাবে। আপনার মনে মহাদেবকে জপ করবেন এবং সবাই খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। নন্দীর কানে অবশ্যই আপনার মনের কামনা বলবেন, নন্দী কিন্তু ডাইরেক্ট কথাটা মহাদেবের কাছে পৌঁছে দেবে। একদম খবর হয়ে যাবে হেড অফিসে, আর আপনার মনস্কামনা ঝট করে পূর্ণ হয়ে যাবে। এই মন্দির দেখতে দেখতে কি করে সময় কেটে সন্ধ্যা হয়ে গেল আমি নিজে বুঝলাম না। আর যেই সন্ধ্যা হলো এত সুন্দর লাগলো জায়গাটা, অসাধারণ। কি করে আসবেন আপনাদের বলে দিলাম, সেইভাবে ফলো করে আপনারা চলে আসুন। নিয়ারেস্ট যে জায়গাগুলো নোট করে রাখুন। এই ব্লগটা শ্রাবণ মাসের লাস্ট সোমবারের আগেই করলাম। পারলে আপনারা এই লাস্ট সোমবারটা এখানে এসে পুজো দিন ভগবানকে এবং আশীর্বাদ গ্রহণ করুন। আমার নাম শুভ্রজিৎ ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। তাই রিকোয়েস্ট, সাবস্ক্রিপশনটা বড্ড কম আসছে। আর আপনারা অবশ্যই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পারলে এই সোমবার এই মন্দিরে চলে আসুন, মিস করবেন না।